हेलो स्टूडेंट, वेलकम टू माई चैनल ओनली सोशियोलॉजी। आजकेर आलोचना कन्टेंट एनालिसिस। कन्टेंट एनालिसिसের একটা পার্ট আমরা আলোচনা করব আজকে। কন্টেন্ট অ্যানালিসিসের তিনটি পার্ট হবে। একটা হচ্ছে খুব বেসিক পার্ট, সেখানে ডেফিনেশন এবং বেসিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হবে। 2 নম্বর পার্ট যেটাতে স্টেপ নিয়ে আলোচনা করা হবে, এবং 3 নম্বর পার্টে আলোচনা করা হবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ওকে, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা, এই তিনটি পার্টে আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করব বেসিক পার্টটা, অর্থাৎ কন্টেন্ট অ্যানালিসিস যদি তোমাদের যদি টিকা লিখতে দেয়, যারা গ্র্যাজুয়েশনে রয়েছে, যারা কলকাতা ইউনিভার্সিটির এসএসসি স্টুডেন্ট রয়েছে, যারা দেখছো, তোমাদের এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কন্টেন্ট অ্যানালিসিসের একটা টিকা দিল, তো সেক্ষেত্রে তোমরা কতটা লিখবে, সেই পার্টটাই আজকে আলোচনা হবে। এছাড়াও যারা ডব্লিউবিসিএস অপশনাল নেট সেটের জন্য সোশিওলজি পড়ছো, তাদেরও এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। চল, আজকের আলোচনা আমাদের কন্টেন্ট অ্যানালিসিস। কন্টেন্ট অ্যানালিসিসের আমরা বাংলা বলতে পারি বিষয়বস্তু বিশ্লেষণ। কন্টেন্ট অ্যানালিসিসের আমরা বাংলা বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি হিসেবে বলে থাকি। দেখো, সামাজিক গবেষণাতে খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি। এই পদ্ধতিটা কি? সামাজিক গবেষণার পদ্ধতিতে বিশ্লেষণমূলক পদ্ধতি একটি সাম্প্রতিক গবেষণা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। দেখো, এটা হচ্ছে খুব কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে ইউজ হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি গণজ্ঞাপন বা এবং সাংবাদিকতা, যেটাকে আমরা কি বলে থাকি, মাস কমিউনিকেশন ও অ্যান্ড জার্নালিজমের ক্ষেত্রে এই পদ্ধতির ব্যাপক ব্যবহার হলেও বর্তমানে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় এই পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়। দেখো, এই পদ্ধতির প্রয়োগ আজকে আমরা বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল সায়েন্সেও এটা আলোচনা হতে দেখছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাস কমিউনিকেশন এবং জার্নালিজমে এই পদ্ধতির কিন্তু ব্যবহার হতে দেখেছি আমরা। এই গণজ্ঞাপন প্রক্রিয়ার প্রবণতা এবং প্রভাব সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয় বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। ওকে, কেমন? কিন্তু এই পদ্ধতির ব্যবহার হচ্ছে মানুষের সামাজিক আচার আচরণের বিশ্লেষণের ক্ষেত্রে। মানে এটা অ্যাকচুয়ালি দেখো, গণজ্ঞাপন প্রক্রিয়া বা আমরা মাস কমিউনিকেশনে যেটা দেখছি যে এর প্রবণতা এবং প্রভাব সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হচ্ছে এই পদ্ধতির মধ্য দিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা যখনই সোশ্যাল সায়েন্সের ব্যবহার হতে দেখছি, সোশ্যাল সায়েন্স কি করছে? মানুষের সামাজিক আচার আচরণের বিশ্লেষণ করছে, এবং সেটার ক্ষেত্রেও আমরা এই পদ্ধতির ব্যবহার দেখতে পাচ্ছি। আরেকটু ডিপলি এবার আমরা আলোচনায় ঢুকি। দেখো, ডিকে লাল দাস এর মতে বিভিন্ন ধরনের গৌণ তথ্য কি? সেকেন্ডারি ডেটাও। সেকেন্ডারি ডেটা কি? আমরা বলেছিলাম, এর আগে আলোচনা করেছি যে ডেটা মূলত আমরা 2 ধরনের দেখে থাকি। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, নাম্বার 2 সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কোনগুলোকে বলে থাকি? যেটাকে আমরা বলেছিলাম যে ফার্স্ট হ্যান্ড ডেটা বলে থাকি আমরা, তাই তো? ফার্স্ট হ্যান্ড ডেটা, যেটা একজন রিসার্চার নিজে থেকে ফার্স্ট যে ডেটাটা কালেক্ট করছে, সেটা ফার্স্ট হ্যান্ড ডেটা বা প্রাইমারি ডেটা বলে থাকি। অর্থাৎ ফিল্ডে নেবে রিসার্চার, নিজে কালেক্ট করবে, সেই ডেটাটাকে আমরা প্রাইমারি বা ফার্স্ট হ্যান্ড ডেটা বলে থাকি। সেকেন্ডারি ডেটা কোনগুলো? সেকেন্ডারি ডেটা হচ্ছে মূলত যে কোনো পাবলিশড ডেটাকে, কেমন? জার্নাল হতে পারে, কোনো বুকস হতে পারে, কোনো পেপার হতে পারে, বা অন্য কোনো পাবলিকেশন থেকে যে ডেটাটা আমরা নিচ্ছি, অলরেডি পাবলিশড ডেটা, সেটাকে আমরা সেকেন্ডারি বলি। তাহলে এই যে ডিকে লাল দাস বলছে যে বিভিন্ন ধরনের গৌণ তথ্য, এই যে সেকেন্ডারি সোর্সেসগুলো আমরা দেখি, বিভিন্ন লেখা, বিভিন্ন বই, বিভিন্ন জার্নাল, অপ্রকাশিত কিছু গ্রন্থ, এইগুলো কি হচ্ছে? গৌণ তথ্য বিশ্লেষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বিষয় বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস করা হয় এর মধ্য দিয়ে। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু বিশেষ করে যারা নেট সেটের জন্য দেখছো, যে সেকেন্ডারি ডেটা কিন্তু আমরা কন্টেন্ট অ্যানালিসিস করি। তাহলে কন্টেন্ট অ্যানালিসিস কিসের মধ্যে হচ্ছে? সেকেন্ডারি ডেটা দিয়ে। তার মতে কোনো ব্যক্তির, গবেষক ব্যতীত এর মধ্যে গবেষক আসবে না, তার মতে কোনো ব্যক্তির স্বতন্ত্র উদ্দেশ্যে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ করার পদ্ধতি হলো বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি। মানে কোনো একটা ব্যক্তি তার স্বতন্ত্র উদ্দেশ্যে সংগৃহীত যে তথ্য সে সংগ্রহ করেছে, সেই সংগৃহীত তথ্যের বিশ্লেষণ করার পদ্ধতি হলো বিষয়বস্তু
বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি। মানে এই সংগৃহীত তথ্য মনে করো কোনো একজন তার বইতে লিখেছে বা তার তিনি যা গবেষণা করেছেন তার একটা বই রয়েছে, তো সেই বইটাকে যদি আমরা অ্যানালিসিস করি, সেই বইতে যে তথ্য রয়েছে সেই তথ্যকে যদি আমরা অ্যানালিসিস করি, তখন সেটা বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি। ওকে, মানে কোনো ব্যক্তির নিজের উদ্দেশ্যে সংগ্রহ করা তথ্য, সেই তথ্যকে আমরা এই বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করছি। ক্লিয়ার? নেক্সট দেখো, ওই ব্যক্তির তথ্য কোথায় কোথায় থাকতে পারে, নিজের এই যে স্বতন্ত্র উদ্দেশ্যে সংগৃহীত তথ্য কোথায় কোথায় থাকতে পারে। কখনো চিঠিতে, কখনো দিনলিপিতে, কখনো দিনলিপি মানে কি বলে থাকি, যে ডায়েরি লেখা, যে তার নিজস্ব কোনো ডায়েরিতে আমরা দেখতে পাচ্ছি, কখনো সংবাদপত্রের নিবন্ধে, কখনো বা কোনো গ্রন্থে, কখনো বা কোনো গানের মধ্য দিয়ে, কোনো একজনের লেখা গান, সেই গানের মধ্য দিয়ে কি উঠে এসেছে, কোনো আঁকা ছবিতে, কোনো কবিতাতে, ইত্যাদিতে লিপিবদ্ধ থাকতে আমরা দেখতে পাই। এই যে ইত্যাদিতে লিপিবদ্ধ যে ডেটা বা ইত্যাদিতে লিপিবদ্ধ যে তথ্য বা ইত্যাদিতে লিপিবদ্ধ যে বিষয়গুলো, এই বিষয়গুলোই কিন্তু আমরা কন্টেন্ট অ্যানালিসিসে আলোচনা করে থাকি। গবেষক কি করেন, ওই ব্যক্তির বক্তব্যের মূল বিষয়বস্তুকে বিশ্লেষণ করবেন উপরিক্ত মাধ্যমগুলির আলোচনার মধ্য দিয়ে। আজকে মনে করো আমরা যদি সিম্পলি একটা কবিতাকে বিশ্লেষণ করি, তাহলে একজন কবি যে কবিতাটি লিখছেন, আমরা সেই কবিতাকে বিশ্লেষণ করছি এই কন্টেন্ট অ্যানালিসিসের মধ্য দিয়ে। বা কোনো একজনের চিঠি, কোনো গান, কোনো কবিতা, সংবাদপত্রের কোনো নিবন্ধ, এগুলোকে বলা যায়, এগুলোকে অ্যানালিসিস করা বা এগুলোর বিষয়বস্তুটাকে বিশ্লেষণ করা বিষয়টাকে আমরা বলছি যে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা টোটাল বিষয়বস্তুকে বিশ্লেষণ করছি সেই ব্যক্তির চিন্তা ভাবনার উপর বেস করে। ক্লিয়ার? এটা গেল মূল। আমরা ডেটাটা কোথা থেকে পাবো, তাহলে বুঝতে পারছো যে আমরা এই যতগুলো সোর্স বললাম প্রত্যেকটাই কিন্তু সেকেন্ডারি, তাই তো? সেকেন্ডারি সোর্স, তোমরা বুঝতেই পারছো। এরপর আছে বিখ্যাত সমাজবিদ, তোমরা নামটা সঙ্গে প্রত্যেকেই পরিচিত, ম্যাক্স ওয়েবার বিখ্যাত সমাজতাত্ত্বিক, 1910 সালে জার্মান সোশিওলজিক্যাল সোসাইটির সভার প্রথমার্ধে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিকে সংবাদপত্র প্রতিবেদন আলোচনার যথোপযুক্ত পদ্ধতি হিসেবে কিন্তু উল্লেখ করেছিলেন। যে সংবাদপত্রের প্রতিবেদন আলোচনা করার একটা যথোপযুক্ত পদ্ধতি আমরা যদি বলে থাকি, সেটা আমরা কন্টেন্ট অ্যানালিসিসকে বলতে পারি। 1920 দশকে প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ল্যাসওয়েল্ড তিনি বলছেন গণজ্ঞাপন বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি বিবেচিত হতে থাকে বা হতে পারে। ওকে, 1952 সালে প্রকাশিত বার্নার্ড বেরেলসন তার গবেষণা কার্যের মধ্য দিয়ে দেখিয়েছেন যে আধুনিক বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির ভিত্তি স্থাপিত হয়েছে। তার মতে এই বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি এমনই একটি গবেষণা কৌশল যার মাধ্যমে মূর্ত অথবা স্পষ্ট যোগাযোগের বিষয়বস্তুর সুবিন্যস্ত এবং পরিমাণবাচক, যেটাকে কি বলি আমরা কোয়ান্টিটেটিভ বলি, পরিমাণবাচক বর্ণনা দেওয়া সম্ভব হয়। অর্থাৎ বিষয়বস্তু বিশ্লেষণ একটা গবেষণা পদ্ধতির মানে একটা গবেষণা কৌশল বলা হচ্ছে, তাই তো? এর মধ্য দিয়ে কি করা হচ্ছে, এর মধ্য দিয়ে মূর্ত, যেটাকে আমরা কি বলে থাকি কংক্রিট, আর অ্যাবস্ট্রাক্টকে আমরা বলে থাকি বিমূর্ত, মূর্ত অথবা স্পষ্ট যোগাযোগের বিষয়বস্তুর তার কি করা হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ বিষয়গত বিশ্লেষণ করা হচ্ছে, সিস্টেমেটিক তার সিস্টেমটা সুবিন্যস্ত আলোচনা করা হচ্ছে, এবং একই সঙ্গে পরিমাণবাচক কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশনও কিন্তু দেওয়া হচ্ছে এই গবেষণা কার্যের মধ্য দিয়ে। তাহলে বোঝা গেল যে কন্টেন্ট অ্যানালিসিস হচ্ছে একটা গবেষণা পদ্ধতি, যে গবেষণা পদ্ধতিটা কিভাবে করা হয়, কোন কোন ডেটা ব্যবহার হয়ে থাকে এবং এটার মধ্য দিয়ে কি দেখানো হয়, এই টোটাল পার্টটা কিন্তু আমরা এখানে দেখলাম। ওকে, দেখো এরপর আসছি স্পষ্ট বলতে। দেখো স্পষ্ট বিষয়বস্তু বলতে কি বোঝানো হয়। স্পষ্ট বিষয়বস্তু বলতে কোনো একটি বার্তার অন্তর্গত শব্দ, বাক্য, প্রতীক, ছবি, ধারণা, প্রস্তাব, দেখো অথবা বিবৃতিকে বোঝায় এবং ওই সমস্ত বিষয়বস্তু সমেত বার্তাটি পাওয়া যেতে পারে
গ্রন্থ, সংবাদপত্র, পত্রিকা, বিভিন্ন বক্তব্য, নিবন্ধ হতে পারে, সঙ্গীত, চিঠি, আঁকা, চলচ্চিত্র, বৈদ্যুতিন বার্তা মানে যেটাকে ইমেল বলি ইত্যাদিতে। বুঝতে পারলে? তাহলে স্পষ্ট বিষয়বস্তু বলছে একটা বার্তার মধ্যে যা কিছু থাকে, শব্দ থাকতে পারে, বাক্য থাকতে পারে, এগুলোর বিবৃতি তো বোঝাচ্ছে, এবং ওই যে বিষয়বস্তু, ওই বিষয়বস্তু সমেত যে বার্তাটি পাওয়া যেতে পারে তেমন যে গ্রন্থ, সেই গ্রন্থগুলোকেও কিন্তু বোঝানো হয়। তাহলে বিভিন্ন বার্তার মধ্যে অন্তর্নিহিত বিষয়বস্তুগুলি এই পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। এই যে বার্তার মধ্যে একটা অন্তর্নিহিত বিষয়বস্তু আছে, এই অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো বিশ্লেষণ করাই হচ্ছে এই পদ্ধতিটির কাজ। যে এর মধ্যে অন্তর্নিহিত কি আছে, কন্টেন্টের মধ্যে, এই কন্টেন্টটাকে অ্যানালিসিস করে সেই অন্তর্নিহিত বিষয়বস্তুগুলোকেই কিন্তু এই পদ্ধতির মধ্যে বিশ্লেষণ করা হয়। বোঝা গেল? মানে পার্টিকুলারলি এই যে বিষয়গুলো আমরা বললাম, যে একটা মেসেজ বা একটা বার্তা, এই বার্তার মধ্যে অনেক কিছু থাকতে পারে। এই বার্তার মধ্যে কোনো একটা প্রতীক রয়েছে, ছবি রয়েছে। আজকে ছবি, পার্টিকুলার কোনো একটা ছবি কিন্তু কথা বলে, ছবিকে বিশ্লেষণ করা যেতে পারে। একটা প্রতীক, একটা চিহ্নকে বিশ্লেষণ করা যেতে পারে, কোনো ধারণাকে বিশ্লেষণ করা যেতে পারে। বুঝতে পারছো? একটা শব্দ, সেটাকে বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে এই অনেক কিছু কিন্তু একটা পার্টিকুলার বার্তার মধ্যে আমরা দেখতে পাই। তারপর আমরা যদি কোনো নিবন্ধ বলি, দেখবে বিভিন্ন নিবন্ধের আলোচনা হয়ে থাকে, মানে খুব ক্রিটিক্যাল আলোচনা। সঙ্গীতের আলোচনা হয়ে থাকে। হ্যাঁ, কোনো একটা চলচ্চিত্রের কথা যদি বলি, কোন একটা প্রত্যেকটা চলচ্চিত্র কিছু না কিছু বার্তা দেয় আমাদের, তাই তো? কি বার্তা? ইনডেপথ বার্তাটা কি, সেই বার্তাটাকে কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি কন্টেন্ট অ্যানালিসিসের মধ্য দিয়ে, বা সেটার বিষয়বস্তুটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। বুঝতে পারছো আশা করি? বেকারের মতে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি সাধারণত কোনো প্রকল্পকে পরীক্ষা করবার জন্য ব্যবহৃত হয়। হাইপোথিসিস, প্রকল্প আমরা কাকে বলে থাকি? আমরা এর আগেও বলেছি, সেট অফ অ্যাজাম্পশন। আমার ক্লাস যদি তোমরা আগে কেউ দেখে থাকো হাইপোথিসিসের ক্লাসগুলো, তাহলে দেখে থাকবে যে আমি বারবার একটা কথাই বলি প্রকল্প বোঝাতে গিয়ে। হাইপোথিসিস মানে হচ্ছে সেট অফ অ্যাজাম্পশন। গবেষণা করবার আগে একটা ব্যক্তিকে কিছু কল্পনা করে নিতে হয়, বা কল্পনা মিন্স হচ্ছে, এটা কল্পনা বলবো না, এটা অনুমান বলবো। অনুমান করে নিতে হয়, যে অনুমানটা কিছু ডেটার পরিপ্রেক্ষিতেই অনুমানটা করে আর কি। একটা গবেষক অনুমান করে নেয় যে কি ফলাফল আসতে পারে আমার এই গবেষণার। সেই অ্যাজাম্পশন বা সেই সেট অফ অ্যাজাম্পশনকে নিয়েই এগোই এবং গবেষণাটা এগিয়ে যায়। সেই সেট অফ অ্যাজাম্পশনটাই হচ্ছে প্রকল্প। তাহলে বিষয়বস্তুতেও আমরা কি করি? একটা প্রকল্প ধরে নিই, এবং সেই প্রকল্পকে পরীক্ষা করার জন্যই আমরা এই কন্টেন্ট অ্যানালিসিসটা করি। বিষয়বস্তুটি কোনো একটি সমগ্রকে প্রতিনিধিত্ব করবে। মানে সমগ্রক মানে কি? পার্টিকুলার পপুলেশন বলে থাকি আমরা যেটাকে, যে বিষয়বস্তুটি কোনো সমগ্রকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ কোনো পার্টিকুলার একটা পপুলেশনকে টার্গেট করে সে পপুলেশনকে প্রতিনিধিত্ব করবে, এবং যাকে সংজ্ঞায়িত করা হবে তার থেকে নমুনা চয়ন করা হবে। মানে এই পপুলেশন থেকেই তো আমরা নমুনা নিই, তাই তো? এটা স্টেপ যখন পড়াবো তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে। আর্লি বেবি এর মতে, বেবির অভিমত হলো বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি গণজ্ঞাপন সংক্রান্ত যে কোনো আলোচনায় অনুসৃত হতে পারে। ঠিক আছে? মানে যেটা বললাম, মাস কমিউনিকেশন। ওকে, গণজ্ঞাপন সংক্রান্ত গবেষণায় উত্থাপিত বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন কি কি প্রশ্ন উঠতে পারে, আর সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা কন্টেন্ট অ্যানালিসিস থেকে পেতে পারি। কে কি বলেছে, কে বলেছে, কি বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, কিভাবে বলেছে, এবং এই এত কিছুর পরে আরেকটা প্রশ্নও রেজ হয় যে এর প্রভাব কি কি হতে পারে। তাহলে ইত্যাদির উত্তর এই বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেই কিন্তু আলোচিত হতে পারে। বোঝা গেল? তাহলে এই টোটাল আমরা যে পার্টটা আজকে আলোচনা করলাম, এই পার্টের মধ্য দিয়ে আশা করছি তোমরা বেসিক বিষয়টা বুঝতে পারলে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্টেপ এবং আমাদের আরেকটা যেটা পার্ট রয়েছে যে সুবিধা এবং অসুবিধা, এই পার্ট দুটো আলোচনা করব। তোমরা যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়, তাহলে অবশ্যই
ক্লাসটিকে একবার লাইক করে যেও এবং একটা কমেন্ট করে জানিও তোমার ভালো লাগাটাকে। ওকে।